আগামী ৫ বছরে ১ কোটি বিদেশে কর্মসংস্থান। আগামী ৫ বছরে ১ কোটি প্রবাসীদের কর্মসংস্থান। রাখ ধরে ১ কোটি কর্মসংস্থান। নাদান, প্রবাসীদের দায়িত্ব তোর মতো একটা নাদানকে দেওয়া হয়েছে। তুই প্রবাসীদের কি জানোস? এখনো পর্যন্ত সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা কিছুই বলতে পারস নাই। আরব আমিরাতের শ্রমবাজার প্রায় শেষ, ধ্বংস হয়ে যাচ্ছে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই দায়িত্ব থেকে কি বলা যায় না প্রধানমন্ত্রীকে আরব আমিরাত সফর করতে হবে? সৌদি আরবের শ্রমবাজার শেষ, মালয়েশিয়ার শ্রমবাজার উদ্ধার করা যাচ্ছে না। আরব আমিরাত 5 থেকে 6 লক্ষ প্রবাসী খালি হাতে ফেরত যাবে। 1 কোটি শ্রমবাজার সংস্থা করবে। 1 কোটি শ্রমবাজার ব্যর্থ একটা মানুষকে এই দায়িত্ব। আমরা 1971 সালের চেতনা নিয়ে বসে আছি, আর ভারত কি করতেছে দেখেন। এই যে এত বড় বড় যে পাহাড়গুলো আছে না, এইগুলো তারা নিয়ে নিচ্ছে যাতে করে এত উপর থেকে আমাদের উপর নজরদারি করতে পারে। আমরা কি করতেছি না করতেছি উপর থেকে বসে যেন আমাদেরকে নজর করতে পারে খুব সুন্দর স্মুথলি। আর আমরা সেই 71-এর চেতনা নিয়ে বসে আছি। আর বাংলাদেশে কিছু আছে ভারতীয় দালাল, যারা ভারতের পক্ষ হয়ে এই যে এই ভিডিওতে কমেন্ট সেকশনে দেখবেন আমার গালিগালাজ করবে, কমেন্টে এসে মেসেজ এসে গালিগালাজ করবে, কারণ আমি ভারতের বিরুদ্ধে কথা বলি, যার কারণে ওগুলো ওদের ভালো লাগে না। দেখেন এত বড় একটা পাহাড় বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশ যতগুলো পাহাড় আছে সব ছোট ছোট। আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে ছোট ছোট পাহাড়গুলো আমাদেরকে দিচ্ছে, আর বড় বড় পাহাড় যেগুলো সবগুলো ওরা নিয়ে নিছে। এবং ওখানে একটা বিএসএফ ক্যাম্প করছে, রানিং বিএসএফ ক্যাম্প। ওই পতাকা উঠতেছে, একটু জুম করে দেখাও, পতাকা উঠতেছে দেখো এখন পর্যন্ত রানিং এই ক্যাম্পটা, যাতে করে ওরা আমাদের দিকে নজরদারি করতে পারে। এই কারণেই কিন্তু এই কাজগুলো ওরা প্ল্যান মতো করে সাজায় নিছে, আর আমাদেরকে দিছে আন্ডা, আর দিছে হলো এই 71-এর চেতনা। আসসালামু আলাইকুম। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা একটু দেখেন। জনগণ চাইলে আপনাকে রাজা বানাতে পারে, জনগণ যদি চায় আপনাকে রাস্তায় নামা দিতে পারে। অন্যান্য দেশে এই উদাহরণ আছে এবং আমাদের দেশেও এই উদাহরণটা আছে, এবং আমেরিকাতে এটা হতে যাচ্ছে। বিলিভ ইউ মি, খুব জলদি এটা হতে যাচ্ছে, আপনারা দেখবেন। ইরান আর ইসরায়েল আর আমেরিকা যে যুদ্ধটা হচ্ছে, এটা হিন্দু মুসলিমের যুদ্ধ না, এটা শিয়া সুন্নির যুদ্ধ না, এটা হলো সত্য আর মিথ্যার যুদ্ধ। এখানে যে সত্যি সেই জিতে যাচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টনের সাথে যেভাবে জড়িত ছিল, ঠিক সেগুলো ইরান সেটার প্রতিশোধ নিচ্ছে। যা যা বিহেভিয়ার, যা যা কাজ করেছিল, আপনার কি একবারও মনে হয় না এই ছোট ছোট বাচ্চাদের রেপ করা হয়েছিল? এই ছোট ছোট বাচ্চাদের 5 বছর, 6 বছর, 7 বছর বাচ্চা, এরাই ছিল। এই ডোনাল্ড ট্রাম্প ছিল এটার সাথে জড়িত, অনেকেই ছিল এই অ্যাপস্টেন ফাইলে, যেটা বের হচ্ছে এখন। এটা আজকে দেখেন ইরান কিভাবে সেগুলির প্রতিশোধ নিচ্ছে। যেই যেই দেশ আমেরিকাকে সাপোর্ট দিয়েছিল তারা পর্যন্ত সরে গেছে। 2-1টা দেশ আছে তার সাথে। এই ইসরায়েল আমেরিকাকে ম্যানিপুলেট করে ডোনাল্ড ট্রাম্পের মাথায় তো মগজ, নরম মাংস নাই, এটা তো হাড্ডি। এই জন্য আমি ওকে বলি বোন হেড। ও সাইকো হয়ে গেছে, অটিস্টিক একজন প্রেসিডেন্ট। ও প্রেসিডেন্ট না, ও দেশটাকে ডুবাবার জন্য আসছে। একটা সময় রিচ ম্যান ছিল, অনেক অনেক বছর আগে ডোনাল্ড ট্রাম্প রিয়েল এস্টেট করতো। সে যেখানে যায় সেখানে যায় সুইট টক করে। মানে দিস ইজ নট ওয়ান বাই। ইরান ইজ ডিফারেন্ট জিনিস, ইরানের সাথে লাগতে যায় না। ইরান এমন একটা, আমেরিকার হিস্ট্রিতে কোনো প্রেসিডেন্ট ইরানের সাথে যুদ্ধতে যায় না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এ বোন হেড এটা করেছে। এখন দেখেন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে সেকেন্ড টাইম পাওয়ারে এসে আমাকে দেখান কোনটা সে অ্যাচিভ করেছে আমেরিকার জন্য। নাথিং। You haven't earned anything. You haven't achieved anything. Being a president of the United States of America, সে কি অ্যাচিভ করেছে? কিছুই অ্যাচিভ করে নাই। সো বরঞ্চ শেষ করে দিয়েছে। স্টক মার্কেট শেষ, তেল বাজার শেষ, আমদানি রপ্তানি শেষ, ইমিগ্রেশন শেষ, ট্যুরিজম শেষ। আর কি আছে? একটা দেশ তো এইসবই তো, একটা দেশের অর্গান এসব দিয়ে তো চলে। শেষ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প আমি আপনাকে বলে যাচ্ছি, আমি ডাউট ও 1 মাসও
ওই হোয়াইট হাউসের ভিতরে থাকতে পারে কিনা। আপনি একজনের কথা শুনেন না রাস্তায়, এই জনগণ তাকে বের করে ছাড়বে। দে আর দ্য পাওয়ার, উই আর দ্য পাওয়ার ফর এনি কান্ট্রি, ফর এনি সিটিজেন্স। যখন সিটিজেন রাস্তায় নেমে যায় না, আর কোনো চান্সেস আর ভেরি থিন, ভেরি স্লিম চান্সেস। ইরান ভেরি স্মার্টলি আগাচ্ছে। ইরান যেভাবে আগাচ্ছে এটা আপনার কল্পনাও করতে পারবেন। আমি আগের থেকে আমার আগের ভিডিওতে বলেছি, ইরান ইজ এ স্মার্ট কান্ট্রি। তারা আগের মতো ভুল করবে না। আপনার খেয়াল আছে ভিয়েতনামের যুদ্ধের কথা যখন আমেরিকার সাথে হয়েছিল, তখন ওই সময় কিন্তু যুদ্ধতে অনেক কিছু দেখাই নাই। ওই সময় অনেক ফ্যাসিলিটিস ছিল না অনেক কিছু দেখার। তবে আমেরিকা বলছিল আমেরিকা জিতে যাচ্ছে, আমেরিকা জিতবে, আমেরিকা জিতে যাচ্ছে, এর কেউ মরে নাই, কোনো সৈনিক মরে নাই। লট অফ পিপল ডাইড, লট অফ পিপল, লট অফ আর্মি পিপল, লট অফ যুদ্ধ যারা করতে গেছে অনেক অনেক মানুষ মারা গেছে ওখানে আমেরিকার। বাট এখন একটা মূল্যও খবর আসতেছে, একটা প্লেন, একটা ফাইটার ফালায় দিল ইরান, ওইটারও খবর আসতেছে। ইরান একটা পড়লেও খবর আসতেছে। সব ডিজিটাল যুগ রে ভাই, ইউ ক্যানট রান অ্যাওয়ে। এই idiot, a psychopath, outstic president in the United States of America. Now he's planning to capture Cuba. কিউবাকে নিতে চাচ্ছে। মানে দাদাগিরি করতে আসছে, আসলে প্রেসিডেন্টগিরি করতে আসছে, মানে দাদাগিরি, রংবাজ, রাস্তার পাড়ার মাস্তানের কিছু ছেঁচড়া রংবাজ থাকে না, ইজ সামথিং লাইক দ্যাট। মানে আমি বুঝলাম না, আমার নিজেরই অনেক বাঙালি ফ্রেন্ডরা ছিল আমেরিকাতে আছে যারা, তারাই বলতো না ডোনাল্ড ট্রাম্প আসবে, এসে অনেক কিছু চেঞ্জ করে দিবে। তারা এখন মাথার চুল ছিটতেছে, আমি শিওর কিছু বলতে পারে না তো। বিকজ দিস গাই, আমি প্রথম থেকে বলেছিলাম, যেদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে আসছিল ওনাদের দেশ থেকে এখানে উঠায় নিয়ে আসছে আমেরিকাতে চোখ বেঁধে, ওই দিনই বলে দিয়েছিলাম এই ডোনাল্ড ট্রাম্প ইজ নট গোনা লাস্ট দ্যাট লং। বেশি দিন আর টিকবে না এই ডোনাল্ড ট্রাম্প। কারণ আপনার জুলুমের একটা শেষ থাকে। আল্লাহ আপনাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন আল্লাহ আপনাকে, এটা মাথায় রাখবেন। অ্যান্ড আমেরিকা ইজ ফাইটিং উইথ মুসলিম ব্রাদার। মুসলিম আর লাভেবল পিপল, আমরা অনেক ভালোবাসি, আপনি যেই ধর্মেরই হোক না কেন। কিন্তু আমাদের ধর্মের মধ্যে আঘাত আনবেন, আমরা ছেড়ে দিই না। আমরা শেষ পর্যন্ত দাঁতে কামড় দিয়ে মরে যাওয়ার আগেও আপনাকে শেষ করে মরবো। দিস ইজ হাউ মুসলিম আর, ভেরি ডেডিকেটেড, লয়াল। আমরা আমাদের সাথে ফাইট করবেন না, বিকজ আমেরিকা মুসলিমের সাথে, এই নট আমেরিকা, আই মিন এই ডোনাল্ড ট্রাম্প আসার পর মুসলিমের সাথে বেশি অত্যাচার করেছে। হ্যাঁ, আমেরিকা মুসলিমের ভিতরে অনেকে আসছে, অনেক দেশে অনেক কিছু খারাপ কাজ করেছে, পানিশড হয়েছে, পানিশমেন্ট না। খুন করলে, রেপ করলে মেরে ফেলেন, শিওর, ঠিক। বাট ধর্ম নিয়ে আপনি ফাইলামি করবেন না। আমরাও কাউকে ছাড় দিই না, আমাদের মুসলিমের মধ্যে কেউ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে। সো বি কেয়ারফুল। আর আমরা ইরানকে সমর্থন দিচ্ছি। ইরান উইল উইন দিস ওয়ার নো ম্যাটার হোয়াট, বিকজ ইরান ইজ ফাইটিং ফর দ্য ট্রুথ, ফাইটিং ফর দ্য ফ্রিডম, fighting for his own country, for his own citizens. এটা প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট হোক, লিডার হোক, তাই করবে। আর অপোজিট করছে হলো আমেরিকা। সো আপনি আবার কিউবা দেশে নিতে যাচ্ছে আমেরিকার সিটিজেনদের, আমেরিকার আপনার বিরোধী দল যেগুলো আছে, অপোনেন্ট যে পার্টি আছে, তারা ইমিডিয়েটলি শুড টেক অ্যাকশন। আমি তো শুনলাম আপনার যে আন্তর্জাতিক আদালত, তারাও এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প আসলে প্রেসিডেন্ট হয়ে থাকতে পারবে কি পারবে না, আমি কোনো চান্সেসই দেখি না ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্ট হয়ে থাকবে, কোনো চান্সেস দেখি না। স্লিম চান্সেস। পুরো পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে। আর আমরাও এই সাবকন্টিনেন্টের, আমাদের একটা দেশ বাংলাদেশ, আমাদের দেশের মধ্যে এফেক্ট হচ্ছে এখন। আমাদের দেশে তেলের এফেক্ট হচ্ছে, গ্যাসের এফেক্ট হচ্ছে, আস্তে আস্তে আরও এফেক্ট হবে। তাই আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে থাকি। আমাদের দেশের প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান
সে এখন তো তেল $120-125 করে ব্যারেল বিক্রি করছে। আমরা ওইটাই হয়তো ওই দাম দিয়ে কিনছি, কিন্তু আমরা কিন্তু আগের দামে তেল বিক্রি করছি। হয়তো এই জায়গাটা আমাদের সে মার্সি করছে, আমাদের একটু ফেভার দিচ্ছে, বাট এই ফেভারটা আর বেশি দিন সেও দিতে পারবে না, কারণ এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে আসলেও দিতে পারবে না। কারণ আপনারা জানেন যে এই যুদ্ধ শুধু ইরাক, ইরান আর ইসরায়েলের ভিতরে শুরু হয়েছে আর শেষ হচ্ছে না। এটা ইকোনমিক্যাল যুদ্ধ ইরান করে দিয়েছে। আমাকে মারবা, আমি পুরো তোমার আমেরিকাকে যারা যারা সাপোর্ট করবে আমি তাদের শেষ করে দেব। অ্যান্ড ইরান ইজ ডুইং ইট, দেখাই দিচ্ছে, কাজ করে দেখাচ্ছে, ইন অ্যাকশনে দেখাচ্ছে। আর ইরানের যেই মিসাইল আছে এখন পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না আগামী 6 মাস 1 বছর তার সাথে ফাইট করে। বিলিভ ইউ মি, আমি বলে দিয়ে গেলাম। আর যেসব জায়গায় আমেরিকাকে হিট করবে, যেসব জায়গায় অন্য দেশগুলিতে হিট করবে, যারা আমেরিকাকে সাপোর্ট করবে, কল্পনাও করতে পারবেন না হাউ স্মার্টলি ইরান ইজ প্লেইং। যাই হোক, আমার এই ভিডিওটা আমি করলাম, আমি দেখছিলাম ইরান ইসরায়েলকে নিয়ে যে যুদ্ধগুলো, আমেরিকার যুদ্ধটা, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কিছুদিন আগের একটা ভিডিও বলেছিলাম যে আমেরিকার সিটিজেনরা কি করছে বসে বসে ঘরে। এখন দেখছি তারা নেমে গেছে, অ্যান্ড আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। আমি এটাই চাচ্ছিলাম। ভালো থাকবেন সবাই, টাটা। আমি বাইক চালাই ভাই, আমি কখনো ট্যাক্স দিব না। আমার গাড়ি যদি পুলিশে ধরে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেব, তবু এই ট্যাক্স দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে আমি গাড়ি চালাবো না। আমি কোনো সরকার বিরোধী কোনো কথা বলতে যাচ্ছি না। সরকার মানে কি? সরকার মানে আপনি, আপনারা সবাই, জনগণ মিলেই কিন্তু একটা সরকার। কিন্তু এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যে ব্যক্তিরা বসে আছেন তাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা। কারণ এই যে বাইকের উপরে আপনারা কর ধার্য করছেন, আপনারা কি জানেন বাংলাদেশে 50% স্টুডেন্ট, 50% বাইকার হলো স্টুডেন্ট। আর এরা যে কত কষ্ট করে তেল ভরে, 50 টাকার, আমি একজন স্টুডেন্ট ছিলাম যখন, 50 টাকারও তেল ভরেছি। আর বাইকটা হলো মানুষের একটা শখের জায়গা। আপনারা যদি এখানে ট্যাক্স ধার্য করে দেন 5,000, 10,000 টাকা, ভাই এই গাড়িটা আপনারা যখন ইন্ডিয়ার থেকে বা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসছেন, তখনই তো 1 লাখ টাকার বাইক 4 লাখ টাকা দিয়ে নিয়ে আসছেন ট্যাক্স দিয়ে। আমরা অলরেডি ট্যাক্স দিয়ে বাইকটা ক্রয় করছি। আবার ড্রাইভিং লাইসেন্স বলেন, সব কিছুতে ট্যাক্স দিয়ে আমরা যখন গাড়িটা ক্রয় করছি, তারপরে যদি আপনারা বড় অঙ্কের একটা ট্যাক্স বসিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের এটা কি আদৌ যুক্তিসঙ্গত কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। আপনাদের চিন্তা ভাবনা হয়তো বা ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখা উচিত, কোনো বড় লোকের ছেলে বাইক চালিয়ে কলেজে যায় না, কোনো বড় লোক মানুষ বাইক চালিয়ে অফিসে যায় না। অফিসে কারা আসে, বাইক কারা চালায়? যারা ছোট পোস্টে চাকরি করে, যারা উবার চালায়, যারা স্টুডেন্ট, এরা হলো বাইক ব্যবহার করে। আর আপনারা যদি এই বাইকের ট্যাক্স বাড়িয়ে প্রতি বছরে যদি 5,000 বা 10,000 করে দেন, ভাই কিভাবে যে 50 টাকা তেলই ভরতে হিমশিম খেয়ে যায় বেকার ছেলেটি, সে কিভাবে 5,000, 10,000 টাকা প্রতি বছরে ট্যাক্স দিবে বলতে পারেন? এটা কি আপনাদের মাথায় আসে না? এটা কি আমেরিকা? হ্যাঁ, এটা কি আমেরিকা? এটা বাংলাদেশ ভাই। পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন না, ইন্ডিয়াতে কোনো ট্যাক্স নাই। বাইক কত টাকায় পাওয়া যায়? 70,000, 80,000 টাকায় বাইক ক্রয় করে সবাই চালাচ্ছে, ট্যাক্সের কোনো অবস্থান নাই। আপনি সেখানে 4 লক্ষ টাকা দিয়ে বাইক কিনছেন, 300% ট্যাক্স দিয়ে বাইক কিনছেন, তারপরে আবার কর ধার্য করছেন। হোয়াট ইজ দিস? এভাবে করলে আমাদের সরকার, আমরা, আপনারা কিভাবে টিকে থাকবো ভাই? জনগণের মন থেকে পাখি উড়াল দিবে। এটা আমার থিঙ্কিং। আপনাদের কি জানাবেন কমেন্ট করে, এটা কি আদৌ যুক্তিসঙ্গত হচ্ছে কি? আমি বাইক চালাই ভাই, আমি কখনো ট্যাক্স দিব না। আমার গাড়ি যদি পুলিশে ধরে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেব, তবু এই ট্যাক্স দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে আমি গাড়ি চালাবো না। যতটুকু ট্যাক্স দিচ্ছি ততটুকু তো হিমশিম খেয়ে যায়, আবার তারপর 5,000 টাকা, 10,000 টাকা, ইম্পসিবল। আমি আমার জায়গা থেকে একটা প্রতিবাদ করলাম, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ গড়ে তুলুন, দেখবেন। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।
বাইকের মালিক ভাই আরেকটু থামেন, আপনার জন্য একটা দুঃসংবাদ আরেকটা আছে। প্রথমে যেহেতু এনবিআর একটা প্রস্তাব করলো যে আপনাকে বাৎসরিক যে 2 থেকে 5,000 টাকা, মানে বেশিরভাগ 5,000 টাকা যে ট্যাক্স আপনার কাছ থেকে নেওয়া হবে, এটার জন্য চারিদিকে কথাবার্তা উঠলো। কিন্তু ভাই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটি ক্রমান্বয়ে ধাপে ধাপে কিন্তু এটা পাশ হয়ে যেতে পারে। মানে এনবিআর এটি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছে এবং প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দিয়েছে। তবে ভাই হতাশ হওয়ার কিচ্ছু নাই, আমি 3টা থিওরি আপনাদেরকে দেব। এই থিওরিটা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন, আমার বিশ্বাস এই আইনটি প্রধানমন্ত্রী কিংবা সরকার এটি বাতিল করে দেবে কিংবা এটা পাশ করবে না। জাস্ট ফলো করেন। নাম্বার 1, ফেসবুকে সরব থাকতে হবে এবং একটি হ্যাশট্যাগ আপনারা সবসময় ব্যবহার করবেন, সেটা হচ্ছে নো বাইক ট্যাক্স ইংরেজিতে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে এটা দৃষ্টিগোচর হবে। পাশাপাশি এটা যারা সরকারের নীতি নির্ধারক আছে তারা বুঝতে পারবে জনগণের পালস, যে বাংলাদেশের যে 40 লক্ষ বাইকার আছে এরা এই করের বিরুদ্ধে। এই কাজটা আপনাদেরকে প্রথম করতে হবে। এরপর দ্বিতীয় নাম্বার যে কাজটা আপনাদেরকে করতে হবে, আপনারা দলগতভাবে আপনাদের অফিসে যে ডিসি অফিস আছে সেই ডিসি সাহেবের কাছে গিয়ে একটি স্মারকলিপি দিবেন যে এইটি আমাদের পছন্দ হয়নি, বা এই যেই ট্যাক্সটা আমাদের উপরে আরোপ করা হচ্ছে এটি আমাদের উপরে প্রায় জুলুমের শামিল ধরতে গেলে পারে। কারণ অনেক মধ্যবিত্ত মানুষের কাছে 5,000 টাকা অনেক ভাই। 5,000 টাকায় কত মানুষ বাসা ভাড়া দেয়, তার মা বাবার ওষুধ কিনে, সন্তানের পোশাক আশাক, মানে পড়ালেখার খরচ। মানে মধ্যবিত্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে 5,000 টাকার মূল্যটা কী। সুতরাং এটি হচ্ছে 2 নাম্বার কাজ। এবং 3 নাম্বার যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে এটা মিডিয়াতে ফোকাস করতে হবে, মানে সর্বোচ্চভাবে। সাংবাদিকদেরকে আপনি ইন্টারভিউ দিতে পারেন, যে কোনো প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে পারেন। পাশাপাশি এই যে আমি আপনাদের পক্ষে কথা বলছি, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। কারণ এইটি সরকারের যারা নীতি নির্ধারক ওদেরকে বোঝাতে হবে যে 5,000 টাকা সেখানে দেখেন যে শিবির না করলে সেখানে চাকরি করা যায় না, সাধারণ মানুষ এইটাই তার প্রমাণ। যদি জামাত ইসলাম ভবিষ্যতে ক্ষমতায় আসে এক সপ্তাহের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীকে তারা কিন্তু সরিয়ে দিয়ে নিজেদের দলগত এবং দলদাস যারা শিবির জামাতের কর্মী তাদেরকে কিন্তু বসাবে। সুতরাং বাংলাদেশের যারা সচেতন মানুষ তারা কিন্তু জানে যাদের হাতে ভবানীপুরে ভোটে পাওয়া গেছে নকল আঙ্গুল, যে আঙ্গুল দিয়ে ভোট চুরি করা হয়েছিল সেই আঙ্গুলের সংখ্যা প্রায় 750। আগে এই ভিডিওটা দেখুন। দেশের জনগণ ক্ষমতায় আনবে বলে আমার কাছে মনে হয় না। তারা এই মুহূর্তে যেটি করছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত করছে, এমনকি হুমকি দিচ্ছে যে 16 দিন। আপনাদের কাছে আজকে একটা অনুরোধ রইল, এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন যেন সকলেই দেখতে পায়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। সরকার নির্বাচন আপনি বলছেন যে সারা দেশে প্রশাসক নিয়োগ হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জামাত ইসলাম অংশগ্রহণ করবে কিনা এবং সেই নির্বাচন নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা আপনাদের? ইনশাআল্লাহ আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ইনশাআল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা, অবশ্যই আছে। কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন, সকল রোগের ঔষধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক আছে। এবং ভারতে বিজেপি সরকার আসলে পশ্চিমবঙ্গে আসার পরে মুসলমান এবং পশ্চিম সব জায়গাতে হামলা হয়েছে, হত্যা হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশের বিজয় হিসেবে আপনাদের ভূমিকা কি এখন পর্যন্ত আপনারা কি উদ্যোগ নিয়েছেন এবং আপনারা আর কি করবেন? এটি একটি অনেক বড় একটা প্লিজ আমাদের মিটিং তো, ওই যে মিটিং একটু প্লিজ আপনি খুব সেনসিটিভ আন্তর্জাতিক প্রশ্ন করেছেন। 35,000 কোটি টাকা ব্যয় পদ্মা ব্যারেজ, যেটি হচ্ছে যে মানুষের জীবন উন্নয়নের জন্য নিয়েছে সরকার,
অথচ তিস্তা যেখানে উদ্বাস্ত হয়ে 2 বছর মানুষ, কিন্তু তার জন্য কোনো ধরনের উদ্যোগ নিল না। এই যে আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভিতরে কোন টোনে কথা বলেছি আপনারা দেখেছেন, আমাদের পজিশন এই ব্যাপারে একদম ক্লিয়ার। আর প্রথম যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, এটা পশ্চিমবঙ্গ না, দুনিয়ার যেখানে এরকম অপকর্ম হবে আমরা তার নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার অধিকার এই দুনিয়া কাউকে দেয় নাই, কোন দেশের সংবিধানও দেয় নাই। কেউ যদি এটা করেন মানবতার উপর এটা জুলুম, এবং আমরা তার বিপক্ষে সবসময় আমাদের অবস্থান স্পষ্ট। 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেছেন এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়, কিন্তু সেখানে রূপান্তরের জন্য যেই সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, যেগুলা রূপান্তরের জন্য প্রয়োজন, বর্তমান সরকারি দল সবগুলা বাদ দিয়ে দিয়েছে। এগুলা তারা আলোচনার টেবিলেই আনে নাই। আমরা লড়াই করেছি, আমাদেরকে আলোচনার সুযোগ না দেওয়ার কারণে আমরা সংসদ থেকে বয়কট ওয়াকআউট করে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আমরা সংসদ ছেড়ে দেইনি কারোর জন্য, কারণ জনগণ আমাদেরকে রাগ করে বাইরে বসার জন্য ওখানে পাঠায় নাই। জনগণ পাঠিয়েছে তাদের কথাগুলা বলার জন্য, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলার জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, প্রথম দিনের বক্তব্যে স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, অতীতে এই সংসদে অনেকে নাচেছেন, গান গেয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন, একে অন্যকে গালিগালাজ করেছেন। আমরা ওই সংস্কৃতিটা এই সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে সংহত করা যায়, যুব সমাজের হাতে কিভাবে কাজ তুলে যাওয়া যায়, বেকারত্ব কিভাবে দূর করা যায়, ইন্ডাস্ট্রিতে কিভাবে বিপ্লব আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা মনে করি যে আলোচনা হওয়া উচিত। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওই ধরনের চরিত্র হননমূলক কথা আপনি কাউকে বলতে দিবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সংসদেও তার কিছু কিছু হলেও চর্চা হয়েছে। তবে হ্যাঁ, আগের মতো নয়। এখানে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই নোংরা ধারাটা বন্ধ হবে। পবিত্র এই জাতীয় সংসদে প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে, এখানে যা তা বলা যাবে না, এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। আপনারা দেখেছেন জ্বালানির সংকট তৈরি হয়েছিল, এটার জন্য আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য। সরকারি দল ভয় পায়, আমাদেরকে আলোচনা করতে দিবে না। আলোচনা করলে যদি আবার কেঁচু করতে গিয়ে সাপ বের হয়ে আসে, এই ভয়ে তারা আমাদেরকে কথা বলতে দিবে না। আমরা বললাম আশ্চর্য, জনগণ আমাদেরকে পাঠিয়েছে তাদের সমস্যা সমাধান করার জন্য। আপনাদের একার দায়িত্ব এটা নয়, এবং এটা আপনাদের হাতের তৈরিও নয়। এটা একটা বৈশ্বিক গ্লোবাল ম্যাটার। একটা যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেশকে, দেশবাসীকে এই জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য আমরা অবদান রাখতে চাই। আপনারা আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন না, তখন সরকার বাধ্য হলো আলোচনার জন্য আমাদেরকে সুযোগ দিতে। আপনারা দেখেছেন একটা অর্থবহ আলোচনা হলো। পরের দিন আমাদের প্রস্তাবের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন যে আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য যৌথভাবে একটা কমিটি করতে চাই। আমরা সরকারি দল থেকে এই 5 জনের নাম ঘোষণা করলাম। আপনারা বিরোধী দল থেকে 5 জন দিয়ে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি আমাদের এই কমিটিটা কমপ্লিট করেন। আমি এটাকে অভিনন্দন জানাই, বললাম যে আজকের ভিতরেই আমরা করছি। আমরা বসলাম, বসে 5 জনের নাম দিলাম, কমিটি গঠন হলো। 2 দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। কেন পাল্টে গেল? কেউ কেউ বলতে থাকলো এটা অল্প, বলতে থাকলো যে এটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল, জামাত তাদেরকে উস্কাই দিয়েছিল।
এত গাড়িগুলা যদি জামাতের হয় ভাই আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ আমাদের। আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, এটা বার্তা দিচ্ছে ভালো কাজে যদি সরকারি দল বিরোধী দল সমন্বিতভাবে কাজ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। এবং তিনিও সেই কথাটা তার শেষ বক্তব্যে এখানে কনক্লুশন টেনেছিলেন। এটা বার্তা দিচ্ছে সরকারি দল বিরোধী দল জনগণের সমস্যা সমাধানে আন্তরিক হলে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে। এই আস্থার কারণে এই সমস্যা 2 দিনের মধ্যে মিটে গেছে। আমরা সেই আস্থার রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতায় যাওয়ার দিন আমাদের যে সহায় সম্পদ থাকবে ক্ষমতা থেকে বের হয়ে আসার দিন তা কমবে, বাড়বে না ইনশাআল্লাহ। এখন আপনারা দেখেছেন বহু জায়গায় ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদেরকে কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছেন, তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে জনগণের সাথে এক ধরনের তামসা নয়? আবার বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হবে, আমাদের সন্তানগুলো মানুষ হয়ে পরিপক্ক হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে বের হবে, সেখানে এখন দলীয় অনুগত লোকদেরকে বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভোস্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে এখন নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলোর কোনো জবাব নাই। মনে রাখবেন কারো পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তাআলার মহা পরিকল্পনা ফাইনাল। এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার 15.5 বছরে বড় সুন্দর করে সবকিছু সাজিয়েছিল, কিন্তু না, 2 দিনের মাথায় সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। রংপুরবাসী আপনারা গর্বিত, আপনারা চিরদিন আমাদের কৃতজ্ঞতা পাবেন। আপনাদের সন্তান সেই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছিল। এখন স্লোগান দিতে হলে আবু সাইদকে মাইনাস করে কোন স্লোগান বাংলাদেশে হবে না। একটা ব্যবসা, আর এই লাইসেন্স পেতে হলে শুধুমাত্র একটি যোগ্যতা লাগে, আর সেটি হলো বড় নেতাদের চামচামি এবং চাটাচাটি করা। মহান জাতীয় সংসদের জাতির 300 এমপি আজকে যদি প্রতিজ্ঞা করেন এই দেশে আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী চলবে না, আগামী কালকে কি এই দেশে এগুলো করা সম্ভব হবে? প্লিজ কমেন্টে একটু জানিয়ে যাবেন।